দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এদেশের মুক্তির জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে বুদ্ধিজীবীরা, লেখক, সাংবাদিক এবং অন্যান্য মুক্তিকামী মানুষ, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে জানতে চাইছি যে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে বা তারও পূর্বে এদেশের স্বাধীনতা সংগ্রামের বুদ্ধিজীবীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনি জানেন, এবং যে কারণেই যুদ্ধের একদম শেষ প্রান্তে এসে এদেশের বুদ্ধিজীবীদের নিধন করবার বা হত্যা করবার একটি পরিকল্পনা করেছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা। আর সেই দিন, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আবার অনেকেই বলছেন যে দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবীদের ভূমিকা রাখার প্রয়োজন আছে। আজকের দেশের যে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, সুশীল সমাজের কথা বলা হচ্ছে, বুদ্ধিজীবীদের কথা বলা হচ্ছে। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে আপনার মূল্যায়ন কি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান সাহেব। এমন একটি দিনে আমরা আজকে দাঁড়িয়েছি, 1971 সালের 14 ডিসেম্বর। এই দিনে আমাদের দেশের বুদ্ধিজীবীদের পাইকারিভাবে হত্যা করা হয়েছিল এই জাতিকে মেধাশূন্য করবার উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধের কথা যখন আসে তখন আবার অনেকগুলো ঘটনা মনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবেমাত্র বেরিয়েছি, প্রফেশনে জয়েন করেছি। ঠিক সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ শুরু হয়। আমি ব্যক্তিগত জীবনে আইনজীবী হিসাবে মুক্তিযুদ্ধের প্রাককালে আমি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনেছি। সেই ভাষণে বাংলাদেশের মুজিবুর রহমান যে আহ্বান জানিয়েছিলেন, তাতে সারা দিয়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার জন্য আমি আমার ক্ষুদ্র জেলা প্রথম সাব ডিভিশন হাইওয়ে, সেখানে আমাদের সহকর্মীদের নিয়ে প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি। যে 4 জন আমরা করেছিলাম তার মধ্যে আমরা এখন জীবিত আছি, এখন 3 জন মারা গেছে। এরপরে ভারতবর্ষে আছে দীর্ঘ সংগ্রামের কথা আপনারা সবাই জানেন, নতুন করে বলবার কিছু নেই। বহু আমার শিক্ষকরা আমাকে আত্মহত্যা দিয়েছেন। সেদিন আমি মহাসিংহলে আমার জাহাজ স্টুটার ছিলেন, তিনি আত্মহত্যা দিয়েছেন এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকায়, তার নাম আছে। আমি যেটি মনে করি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি লম্বা ইতিহাস। প্রত্যেকটা জাতি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা একটা বিরাট একটা অংশ। স্বাধীনতা না হলে আজকে আমি হয়তো এখানে সংসদ সদস্য হতে পারতাম না। স্বাধীনতা না হলে আজকে দেশ যদি মুক্ত না হতো, আজকে যারা মন্ত্রী হয়েছেন মন্ত্রিপরিষদ সদস্য হতেন না। আজকে যারা বিভিন্ন সরকারি আমলা হয়েছেন, কেউ ডেপুটি কমিশনার হয়েছেন, কেউ এসপি হয়েছেন, কেউ সিভিল সার্জন হয়েছেন, এরা কেউ কিন্তু এই জায়গায় আসতে পারত না। এটিকে অর্জন করতে গেলে এই জাতিকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলন, সেই সময় আমি প্রাইমারি স্কুলের ছাত্র, স্ত্রী মনে পড়ে যে মৌলানি নিয়ে রক্ত চাই, মৌলানি নিয়ে রক্ত চাই, বড় ভাইরা সামনে পিছনে। আমরা বুঝিনি সেদিনের সে অভিব্যক্তিটি এত ব্যাপকতা লাভ করবে। সেদিনে সুশীল সমাজ, সেদিনের বুদ্ধিজীবী মহল এটিকে যেভাবে আগে নিয়ে গিয়েছিল। দীর্ঘ আন্দোলনের পর আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, এই একটি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করবার জন্য এদেশের যে বুদ্ধিজীবী সমাজ এবং ছাত্র সমাজ, সেই সময় যখন আগে আসে এবং এটিকে আস্তে 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 আস্তে
এটি একটা জাতীয়তাবাদী আন্দোলনের রূপ লাভ করে এবং সেই জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস যেটা রচিত হয়েছিল, সেই ইতিহাসের প্রেক্ষাপটে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এর বিনিময়ে আমাদের 30 লক্ষ মানুষকে আত্মহত্যা দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনকে তাদের ইজ্জত দিতে হয়েছে এবং আমাদের বুদ্ধিজীবী বলতে যেসব পেশাজীবী ভাইয়েরা ছিলেন, ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তারা সবাই একটি অনামিষার দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় এই পাকিস্তানের হানাদার বাহিনী তারা মনে করেছিল যে বুদ্ধিজীবীদের হত্যা করলে এদেশ মেধাশূন্য হবে, মেধাশূন্য হলে এরা স্বাধীনতার কথা উচ্চারণ করবে না। কিন্তু তারা জানতো না যে দুদিন পরে তাদের পতন হবে। আমরা কিন্তু জানতাম, আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল, আমরা দেখেছি যে মানুষ কিভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, কিভাবে গ্রামের মানুষ একজন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে, তাদের খেতে দিয়েছে, পড়তে দিয়েছে এবং অনেক সময় তাদেরকে ঢেকে রেখেছে পাখানাদার বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। সর্বস্তরে মানুষ যে গণচেতনার সৃষ্টি হয়েছিল, আমি বলবো এটা জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সবাই এক কাতারে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে স্বাধীনতার যে ইচ্ছা পূরণ করার জন্য, স্বাধীন দেশকে একটি হানাদার বাহিনী থেকে মুক্ত করবার জন্য একটা দীর্ঘ প্রত্যয় তারা সেগুলো অর্জন করেছিল। তারই প্রেক্ষাপটে দেশ আজকে স্বাধীন হয়েছে। এর মধ্যে বুদ্ধিজীবীরা যে অংশগ্রহণ করেছিলেন, যেভাবে তারা অনুপ্রেরণা জানিয়েছিলেন তাদের লেখনীর মাধ্যমে, আপনার সাংবাদিক ভাইদের মধ্যে অনেকে রয়েছেন যারা এখানে যে শ্রম দিয়েছিলেন, এমনকি স্বাধীন বাংলা ফুটবল টিম পর্যন্ত গঠন করা হয়েছিল, যাতে আমাদের মিন্টু ক্যাপ্টেন ছিল। এই দিনগুলো একটা দেখা যাচ্ছে প্রত্যেকটা স্তরে, খেলাধুলা, সাংস্কৃতিক জগতে, এমনকি চরমপত্র পড়তে যে আখতার আলম সে বগুড়াচ্ছিলেন আমাদের কাজে, তার কথাবার্তাগুলো চরমপত্রগুলো যেমন পরিমার আখতার মুকুল আমি কথা বলছিলাম, সে চরমপত্র পড়তো আর ধানের জমির পাশে রেডিও দিয়ে সে কথাগুলো শুনতো সাধারণ কৃষক। এই যে তার কথাবার্তাগুলি মানুষকে প্রেরণা জানিয়েছিল। প্রতিটি বুদ্ধিজীবী তার নিজস্ব আঙ্গিকে থেকে, কেউ কার লেখনের মাধ্যমে, একটা নাট্যকার তার নাটক রচনার মাধ্যমে, একজন সাংস্কৃতিক সেবী তার সাহিত্য কর্মের মাধ্যমে, গানের মাধ্যমে, এমনকি ফুটবলের মাঠে পর্যন্ত স্বাধীন বাংলা মিন্টুর নেতৃত্ব হয়েছিল। পিন্টু ভাই, আমরা পিন্টু ভাই বলতাম, কারণ এই একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, একটা জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। এবং আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাজউদ্দিন আহমেদকে, যিনি এই মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সৈয়দ নজরুল ইসলামকে, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তাদের একটি অসামান্য অবদান এই মুক্তিযুদ্ধে তখন তারা নিশ্চিত করেছিলেন এবং প্রতিটি জায়গাতে তারা খোঁজ খবর নিতেন কোন জায়গাতে কি অবস্থার সৃষ্টি হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার এমএজি ওসমানীকে, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যেদিন তিনি এই অসহায় মানুষগুলি নির্দেশনা পাচ্ছিল না, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালীঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করেছিলেন, আমি শহীদ জিয়া বলছি, মেজর জিয়া বলছি, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমি ঘোষণা করলাম। বিদেশি রাষ্ট্রগুলিকে তিনি আহ্বান জানালেন বাংলাদেশের মুক্তিপ্রাণ মানুষগুলোকে সাহায্য করবার জন্য। বিদেশি রাষ্ট্রগুলিকে তিনি চাইলেন যে আসুন আপনারা এই দেশকে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আপনারা স্বীকৃতি দেন। এই কথাগুলো তিনি সেদিন উচ্চারণ করেছিলেন। আমরা যারা ক্ষুদে সংগঠন বা মুক্তিযোদ্ধা ছিলাম, সেদিন তার এই কথাগুলো শুনে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম এবং অনেকেই একজন সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ হিসাবে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে তার ছেলে মেয়েদের কোথাও রেখে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন।
একজন সৈনিক, একজন বিডিআর, একজন পুলিশ, এমনিভাবে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমার সেই সব শ্রদ্ধা শিক্ষকদের কথা মনে পড়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাদেরকে আমরা অনেকে হারিয়েছি, তাদের স্মৃতি শুধু আমরা এখন চারণ করি। আজকের এই সুশীল সমাজের একটা দায়িত্ব বরাবরই দেখা দিয়েছে, সেই সময় তারা সেই দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আপনার কাছে পাওয়া হয়নি, আমি আবার আসছি আপনার কাছে। আজকের এই দিবসে, আজকের বাংলাদেশের বাস্তবতায় এই তাৎপর্য এবং এর সঙ্গে যদি আপনি মেলাবার চেষ্টা করেন, কিভাবে মেলাবেন? আপনাকে ধন্যবাদ যে আজকে এমন একটি দিবসে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আমার নির্বাচন এলাকার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসটির কথা যখন মনে পড়ে আসলে মন ভারাক্রান্ত হয়ে যায়। এই দিবসে আমরা আমার এই দেশের সোনার সন্তানদের হারিয়েছি, যারা আজ বেঁচে থাকলে যাদের মেধার গুণে দেশ জাতি আরো আমরা এগিয়ে যেতে পারতাম। আজকে এই দিবসে আমার কৃতজ্ঞতা করে স্মরণ করতে হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি, বাংলার মুকুটবিহীন সম্রাট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার নেতৃত্বে, যার নির্দেশে আমরা যুদ্ধ করে দেশ মুক্ত করেছিলাম। আমাকে শ্রদ্ধা করে স্মরণ করতে হয় জাতীয় চার নেতাকে, যাদেরকে 1975 সালের 3 নভেম্বর জেলখানা হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধা করে স্মরণ করি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমি স্মরণ করি 2 লক্ষ নির্যাতিত মা বোনদেরকে, যাদের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার কথা যদি বলি, আমাকে অবশ্যই স্বাধীনতার ইতিহাসের পটভূমিকায় যেতে হবে। স্বাধীনতা যুদ্ধ মূলত 1948 সালে, যখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে ঘোষণা করেছিলেন যে উর্দু shall be a state language of পাকিস্তান। তার এই ঘোষণার পিছনে একটা কারণ ছিল, তিনি আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার প্রয়াসী এই ঘোষণাটা দিয়েছিলেন। তিনি জানতেন যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতিকে নির্মূল করতে হলে প্রথমে তার ভাষার উপর আঘাত করতে হবে, তার ভাষাকে কেড়ে নিতে হবে, তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে। সেদিনই মূলত আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে 1952-এর রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাঙালি জাতীয়তাবাদের আন্দোলন শুরু করেছিলাম, এবং তার মধ্যেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1952 সালের পরে সেদিন যে আমরা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতি যে উদ্বুদ্ধ হয়েছিল, তারা তাদের যে প্রেরণা পেয়েছিল, সেই প্রেরণার বলেই আমি বলব 1954 সনে নির্বাচনে যুক্তফ্রন্ট আমরা বিজয় অর্জন করেছিলাম। তারপরে 58 সালের আইয়ুব খানের মার্শাল্লাহ, 62 সনের হামিদুর রহমানের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, 66 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা ঘোষণা করেছিলেন, যে 6 দফার মধ্যে নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতা। 1966 সালের 7ই জুন, যেদিন এই 6 দফার সমর্থনে বাঙালি জাতি হরতাল ডেকেছিল, সেদিন পাকিস্তানিদের হাতে জীবন দিতে হয়েছিল শ্রমিক নেতা মনিলিয়াকে। শ্রমিক নেতা মনিলিয়ার রক্তের পথ ধরে আমরা সেদিন উদ্বুদ্ধ হয়েছিলাম, এবং ধাপে ধাপে তারপরে 69-এর
গণঅভ্যুত্থান ইতিহাস জাতির মনে আছে। আপনি জানেন যে 1969-এর গণঅভ্যুত্থান সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেদিন আমি হাই স্কুলের ছাত্র ছিলাম। তখন কোন রাজনীতি জানতাম না, রাজনীতি বুঝতাম না। সেদিন শুধু একটা স্লোগানকে কেন্দ্র করে রাস্তায় নেমে এসেছিলাম। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানরা জেলখানায় আটক করে রেখেছিল এবং তাকে ফাঁসির হুকুম দিয়েছিল। তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে ফাঁসির হুকুম দিয়েছিল। সেদিন বাংলার ছাত্র জনতা জেগে উঠেছিল। তারা আমাদেরকে বুঝিয়েছিল, আমরা তখন ছোট ছিলাম, যে বাঙালি জাতিকে পাকিস্তানিরা শোষণ করতেছে, তার বিরুদ্ধে শেখ মুজিব উনি তার বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন, যে জন্য আজকে তাকে বন্দী করে ক্যান্টনমেন্টে নিয়ে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। সুতরাং তাকে মুক্ত করতে হবে। সেদিন সেই ছাত্র জনতার ভিড়ে সেই কিশোর বয়সে হারিয়ে গিয়েছিলাম। সেদিন কয়েকটি স্লোগান আমার মনে আছে। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও আইয়ুব খানের ক্যান্টনমেন্ট। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে শেখ মুজিব জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্বৈরাচারের ক্যান্টনমেন্ট। এই স্লোগান দিয়ে সেদিন বাংলার ছাত্র জনতা আমরা আন্দোলন করে, সংগ্রাম করে বঙ্গবন্ধুকে জেলখানার থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 70-এর নির্বাচনে জয়লাভ করার পরে আমাদেরকে ক্ষমতা দেওয়া হয় না। সেদিন অনেক তাল বাহানা করেছে ইয়া খান পাকিস্তানিরা, এবং শেষ পর্যন্ত যখন সমস্ত আলোচনা সবকিছু ব্যর্থ হয়ে গিয়েছিল, সেই 71-এর 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি স্বাধীনতার কথা বলেছিলেন, মানুষকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে, ওদেরকে আমরা ভাতে মারবো, পানিতে মারবো। তারপর পাকিস্তানি সৈন্যদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না, আমার বুকের উপর আর গুলি চালাবার চেষ্টা করো না। এবং শেষ পর্যন্ত তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং 25শে মার্চ কালো রাত্রে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মধ্যরাত্রে। তারপরে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। মাননীয় সরকার দলের সদস্য যে বলেছেন যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার কথা বলেছিলেন, হ্যাঁ এটা সত্য। কালুরঘাট বেতার কেন্দ্রে সেই জিয়াউর রহমানের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন, সেটা আমিও শুনেছি। তার কথাটা ছিল, যাই নিজের জিয়া হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং তিনি যে ভূমিকাটা নিয়েছিলেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেদিন আমরা মুক্তিকারী বাঙালি যুদ্ধ করে, মায়ানমার যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয়, 16ই ডিসেম্বর আমরা দেশকে মুক্ত করেছিলাম, তার 2 দিন পূর্বে, মাত্র আজকের এই দিনে 14ই ডিসেম্বর, পাকিস্তানি এবং তাদের দোসর রাজাকার আল বদর তারা বুঝতে পেরেছিল যে দেশ স্বাধীন হবে, বাঙালিদেরকে দাবিয়ে রাখা যাবে না, অতএব বাঙালি যাতে জীবনে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য এই বাঙালি জাতির যে মেধা রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, যারা একটা দেশকে সমৃদ্ধিশালী করবে, যারা একটা দেশকে সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধিশালী করবে, তাদেরকে নির্মূল করতে হবে। এবং সেই উদ্দেশ্যে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য আজকের এই দিনে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা এবং তার দোসর রাজাকার আল বদররা তারা হত্যা করেছিল। তো আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত হৃদয় বিদারক দিন। আমরা আমাদের সেই সোনার মানুষদেরকে আজকের এই দিনে হারিয়েছি।
আমি প্রসঙ্গে যাই। লক্ষ্য করা গেছে যে আপনাদের দুজনের মধ্যেই ইতিহাস নিয়ে যে বিরোধটা থাকে তার অনেকটা কমে এসছে, এটি একটি ইতিবাচক দিক। আপনি কি ধন্যবাদ পোষণ করবেন? আমি কখনোই ধন্যবাদ পোষণ করি না। ইতিহাসকে সঠিক পথে চলতে দিলে আমাদের এই বিতর্কগুলো হতো না। আমরা যখনই যেভাবে এটাকে ঘুরাতে চেয়েছি তখনই আমরা একটি আবর্তের মধ্যে, একটা প্যাচের মধ্যে পড়েছি। আমি যেটা মনে করি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমাদের এই প্রজন্মের প্রতিটি সন্তানদের জানা উচিত। কারণ একটা জাতির অর্জন হচ্ছে স্বাধীনতা। এই অর্জনটাকে যদি বিভিন্নভাবে আমরা চিত্রিত করার চেষ্টা করি, খণ্ডিত করার চেষ্টা করি, তখনই দুঃখ বেদনা আসে। যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন দেখা যায় আবার উচ্চারণ করা যাবে না, তাহলে এটা অশুদ্ধ হবে। তেমনি ভাবে আমাদের মধ্যে কিছু কিছু মানসিকতা আছে যে ন্যাশনাল লিডারদের সম্পর্কে কিছু বললে অনেকের মধ্যে হয়তো ধন্যবাদ পোষণ করে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বুদ্ধিজীবীদের আলোচনা আমরা করছিলাম। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আবার সুশীল সমাজ বুদ্ধিজীবীদের ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা অনেকেই বলছেন। এই পরিস্থিতিটা এতটাই শোচনীয়, যেটি বলছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কে.এম. বদিউজ্জামান চৌধুরী, যেটি বলছেন ডক্টর কামাল হোসেন, যেটি বলছেন শেখ রাজ্জাক আলী সাহেব। এই পরিস্থিতিতে আপনারা বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি আপনার বক্তব্য উপস্থাপনের সময় বলেছি যে কথাটা এখানে যাবে, কিন্তু আপনি এড়িয়ে যেতে চাইছিলেন। আমি এড়িয়ে যেতে চাই না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আজকে আমাদের শ্রদ্ধা সাবেক রাষ্ট্রপতি এ.কে.এম. বদিউজ্জামান চৌধুরী উনি যে আঙ্গিকে এটা দেখছেন, অথবা আমাদের শ্রদ্ধা সাবেক স্পিকার জনাব শেখ রাজ্জাক আলী সাহেব যে আঙ্গিকে দেখছেন, অথবা ডক্টর কামাল হোসেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি যে আঙ্গিকে দেখছেন, তাদের দেখা চিন্তা চেতনার সঙ্গে আমরা যারা ক্ষমতাসীন দল তাদের চিন্তা চেতনা দেখা এক না। এই কারণে শেখ রাজ্জাক আলী সাহেব তো এখন আমাদের দলের সঙ্গে আছেন, কর্নেল অলি আহমদ সাহেব। আমি কর্নেল অলি সাহেবের কোন বক্তব্য এখন আমি খুব ভালোভাবে দেখিনি, পড়িনি। তবে আমি যেটা মনে করি, প্রত্যেকটা মানুষের স্বাধীন চিন্তা চেতনা থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের আমব্রেলার নিচে যখন আসবে, সেই দলের চিন্তা চেতনা এবং হাইকমান্ড যেটা চিন্তা চেতনা করেন তার সঙ্গে সঙ্গতি রেখে কথাবার্তাগুলি বলতে হবে। একটা পার্টির ডিসিপ্লিন রয়েছে, সেই ডিসিপ্লিনের মধ্যে থেকেই কথাবার্তাগুলি বলতে হবে। দেশের রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, এই বিষয়গুলো সবাই চিন্তা ভাবনা করবার সুযোগ রয়েছে। দেশে এমন কোন ঘটনা ঘটে নাই যে যার প্রেক্ষাপটে চাওয়ার না পাওয়ার কোন কথা যদি আসে, তাহলে তো আমারই বলতে হয় অনেক চাওয়া পাওয়ার কথা ছিল। কিন্তু তাই বলে পার্টির হাইকমান্ডের নির্দেশ তিনি যেভাবে ভালো মনে করেছেন সেইভাবে দল পরিচালনা করছেন, সেইভাবে মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং সেভাবে দল চলছে এবং দেশ চলছে। সংবিধানকে সমুন্নত রেখে আমাদের কাজগুলো করতে হবে, সংবিধানের আলোকেই আমাদের চলতে হবে। সংবিধানকে মেনে না চলবার প্রবণতা যেন আমাদের না থাকে। আজকে শেখ রাজ্জাক আলী সাহেব তিনি বলেছেন জাতীয় সরকার দরকার, আমি যতটুকু বলেছেন ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছেন। আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস এটা বলেছেন, এটা উনি ভালো বুঝবেন, বিজ্ঞ মানুষ। কিন্তু আমি মনে করি, আমি একজন আইনজীবী হিসেবে যেটা মনে করি, ন্যাশনাল গভর্নমেন্টের যে অবস্থানগত দিক সেটা কিন্তু এখন তৈরি হয়নি, বা এখন ন্যাশনাল গভর্নমেন্টের প্রয়োজন আছে। আমি তার সঙ্গে বিরোধীভাবে দ্বিমত পোষণ করি। আপাতত তারা সরকারকে সংশোধন হতে বলবে, সরকার যদি সংশোধন না হয় তখন তারা সরকার আমি সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেবকে খুব শ্রদ্ধা করি। উনি আমার দীর্ঘদিন উপনেতা ছিলেন, তার হাতে অনেক রাজনীতি শিখেছি। কিন্তু যে মুহূর্তে উনি মুখটা খুলেছেন ওইটি কি সময় উপযোগী আমি জানি না, তবে তিনি যে কথাগুলো বলেছেন এটি
পার্টির মধ্যে বসে থেকে এই আপনাদের দলের উপদেশ দিতেন তাহলে খুব ভালো হতো। দল থেকে পদত্যাগ করেছেন। উনি দল থেকে পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে উনি স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেছেন, সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেছেন, উনি একটু নিরপেক্ষ চেয়েছিলেন। কিন্তু বেসিক্যালি এসেনশিয়ালি এভরিওয়ান ইজ এ পলিটিক্যাল ওয়ান, নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল এর কোনো জিনিস নাই। বেসিক্যালি এসেনশিয়ালি উই আর অল বিং দ্য পলিটিক্যাল এলিমেন্টস। প্রাক্তন রাষ্ট্রপতি ইজ এ প্রোডাক্ট অফ দ্য বিএনপি, বিএনপি প্রোডাক্ট উনি। উনি যদি বিএনপি সম্পর্কে কোনো ভালো সাজেশন থাকে নিশ্চয়ই বলবেন এবং সেটা বিএনপি হাইকমান্ড গ্রহণ করবেন। কিন্তু যে পর্যায়ে উনি বলছেন সুশীল সমাজকে ডাক দিয়েছেন, আমরা বলি যে ওনার ডাকগুলো যথাসময়ে যথাস্থানে যদি করতেন, যেখানে থেকে মানে এই সরকার পরিচালিত হচ্ছে দেশের থেকে এবং খালেদিয়ার কাছে যদি বলতেন ম্যাডাম আপনার সঙ্গে আমার কিছু অ্যাপয়েন্টমেন্ট, আমি কথা বলতে চাই, নিশ্চয়ই দেখেন যে তাকে না করতেন না। সেখানে বসে যে কথাগুলো বলতেন, বলে সরকারকে শুধরাতে চান, কথাটা খুব ভালো, অনেস্ট উইল, এই অনেস্ট উইলটা এইখানে দেখালে ভালো হতো যে ম্যাডাম যেভাবে সরকার চলছে এভাবে না চলে এইভাবে চললে ভালো হতো। কিন্তু সেভাবে না করে উনি যে পদ্ধতিতে গিয়েছেন, জানি না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা থাকে, উনি যে চিন্তা করেছেন সেই চিন্তার আলোকেই তিনি এগিয়ে যাচ্ছেন। ব্যাপারটা হতে পারে যে অনেকে বলছেন যে ওনাকে তারা অসম্মানিত করেছেন, যেই কারণে উনি আর কথা বলতে সাহস পাননি বা মনে করেননি প্রয়োজন। না, উনি যখন দল থেকে পদত্যাগ করেছেন, আজকে যে কথাগুলি বলছেন এই অবস্থান থেকেও তিনি সাজেশন দিতে পারতেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট চাই, আমি কিছু কথা বলতে চাই। এই আমার চোখে এই অসঙ্গতিগুলো মনে হচ্ছে, এইগুলোকে আপনাদের সরকারের এইগুলোকে লক্ষ্য করা দরকার, এগুলো পরিবর্তন করা দরকার, এটা তো উনি বলতে পারতেন। এটি হয়তো এই কারণে হয় না যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে সামাজিক সম্পর্কটা ঠিক সেইভাবে গড়ে উঠছে। হ্যাঁ, এই কারণে এই জিনিসগুলো পলিটিক্যাল কালচার আমরা যেগুলো আমার মনে হয় উপলব্ধিতে আনা দরকার, সেই পলিটিক্যাল কালচার আমরা ডেভেলপ করতে পারি নাই। আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তারা এক চোখে আমাদের দেখেছেন, আবার আমরা যখন ক্ষমতায় তখন অন্যরকম হচ্ছে। এমনকি দলের মধ্যে বিভিন্ন এই যে কথাগুলো বললেন, আমি সেই কথা বলছি যে পলিটিক্যাল কালচারটা ডেভেলপ করা দরকার। আমি আবার আপনাকে ধরবো, আপনি কি মনে করেন যে কথাটি এখন অন্যরা বলছেন যে আজকে বুদ্ধিজীবীদের বা সুশীল সমাজের এটি ভূমিকা খুব জরুরি, নিশ্চয় লক্ষ্য করেছেন পত্র পত্রিকা বা টেলিভিশনে এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তৃতীয় ধারা, তৃতীয় ধারা, তৃতীয় শক্তি, বিকল্প ধারা, আমরা বলতেছি তৃতীয়, মানে আমাদের দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি, প্রধান দুটি দল, এরা মোটামুটি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এদেরকে আমরা বিরোধী দল ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর কামাল হোসেন, রাজ্জাক আলী সাহেব এবং কর্নেল আলী আহমেদ সাহেব, এদের সঙ্গে আরো অনেকে আছে যারা এই তৃতীয় ধারা রাজনীতির কথা বলতেছেন। ওনারা যা কিছু বলতেছেন সরকারের বিরুদ্ধে, ওনাদের এই তৃতীয় ধারা বা ওনাদের কথাবার্তা নিয়ে আমাদের বিরুদ্ধে মাথা ব্যথা নেই। ওনারা যা কিছু বলতেছেন এটা সরকারের বিরুদ্ধে বলতেছেন, যে সরকারের দিকে প্রধান আক্রমণটা আওয়ামী লীগের প্রসঙ্গ কম বেশি, আওয়ামী লীগের প্রসঙ্গ সেরকম একটা আসে না। তারপরে যেটা আমরা বলতেছেন, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব উনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং তারপর রাষ্ট্রপতি পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু চাপে পড়ে, সরকারের চাপে পড়ে উনি পদত্যাগ করেছেন। বলতে গেলে ওনাকে সরিয়ে দিয়েছে। ওনার মধ্যে সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। ডক্টর কামাল হোসেন সাহেব ওনার একটা রাজনৈতিক দল আছে গণফোরাম, উনি ওনার ব্যানারে উনি কথা বলেন, এবং ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব অন্যরা যারা আছেন। এবার তৃতীয় ধারাটার আসলে কিছু না, ওনাদের যদি কথা বলতে হয়, ওনাদের যদি রাজনীতি করতে চান বা সরকারের বিরুদ্ধে কিংবা প্রধান বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিতে চান, যখন রাজনৈতিক দল করার রাজনৈতিক প্ল্যাটফর্মে আসবেন তখন আমরা চিন্তা করব যে ওনাদের
আসলে উদ্দেশ্যটা কি, ওনাদের আদর্শ কি, আমরা আহ্বান জানাবো। আমরা ওনাদের উদ্দেশ্য আদর্শ আমরা পরিষ্কার করব। যদি পরিষ্কার করেন তাহলে আমরা বুঝতে পারব। আসলে তোমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বা কেউ কোনো কোনো সময় প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। আসলে প্রকৃতপক্ষে পার্লামেন্টে আমরা সরকারি দল 4 দলীয় জোট, 4 দলীয় জোট সরকার আছেন, তার বিরুদ্ধে আমরা কয়টা দল আছি? পার্লামেন্টে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, মঞ্জু সাহেবের একটা আসন আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা আসন আছে। এই তো মাত্র আমরা কয়েকটা দল পার্লামেন্ট আছে। পার্লামেন্টের বাইরেও তো অনেক রাজনৈতিক দল আছে। সুতরাং পার্লামেন্টের বাইরে থেকে তারা কথা বলেন, আমরাও কথা বলি। আজকে আমরা এই সমস্ত পার্লামেন্টের বাইরে যে সমস্ত আপনার দলগুলো রয়েছেন, যেমন বাম দলগুলো, আজকে তারাও কিন্তু অনেক সময় বিকল্প শক্তির কথা বলে। বাম দলগুলো সবাই মিলে তারা একটা বিকল্প শক্তির কথা বলেন। আবার ডক্টর বদরুদ্দোজা চৌধুরীও বিকল্প শক্তির কথা বলেন, কামাল হোসেন সাহেব বিকল্প শক্তির কথা বলেন। আসলে তাদের মূল উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। আমরা আমাদের উদ্দেশ্যটা, আমাদের কথাগুলো পরিষ্কার করে আমরা বলি, আমরা এটা চাই, আমাদের পরিষ্কার করে বলা উচিত। তারপর যে পরিস্থিতিতে আজকে এই কথাগুলো বলতেছেন এবং যেটা সরকার দলের মাননীয় সদস্য যেটা বলেছেন যে উনি প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে উপদেশগুলো দিতে পারতেন যে এইভাবে দেশ চলা উচিত না, এইভাবে চলা উচিত। আজকে কিন্তু যদি আমরা দেশের কথা চিন্তা করি, দেশের দিকে তাকাই, তাহলে আসলে দেশ অবস্থা কিন্তু ভালো না। আইন শৃঙ্খলার কথা বলবেন, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দিনে দুপুরে আপনার ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় 5-10 জন লোক মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হচ্ছে। এখন একটা নতুন স্টাইল শুরু হয়েছে হত্যাকাণ্ডের, আগুনে পুড়িয়ে হত্যা করা। চট্টগ্রামের বাঁশখালীতে কিছুদিন আগে 11 জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ভোলাতে এক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এমনিভাবে ঝালকাঠিতে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যে অবস্থাটা চলছে, এবং এই কয়েকদিন ধরে আপনার নোয়াখালীতে গণপিটুনিতে এখন পর্যন্ত আজকে পত্রিকায় আমি দেখলাম যে 31 জনকে হত্যা করা হয়েছে। জলদস্যু, হ্যাঁ জলদস্যু, 31 জন জলদস্যুকে জনগণ হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে। তো একটা দেশে মানুষ কখন আইন হাতে তুলে নেয়? এই যে গত কয়েক মাস আগে এই ঢাকাতে 5 জনের চক্ষু উৎপাদন করেছে জনতা। এমনিভাবে একের পর এক হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী নির্যাতন, আগুনে পুড়িয়ে হত্যা, গণপিটুনিতে হত্যা যে চলছে, আসলে এটা এই অবস্থাটা কারোর জন্য ভালো না, সরকারের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না, এবং দেশের মানুষের জন্য ভালো না। সুতরাং মানুষ আইন শৃঙ্খলা কখন হাতে তুলে নেয়? যখন আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে না, প্রশাসনের প্রতি শ্রদ্ধা থাকে না, সরকারের প্রতি শ্রদ্ধা থাকে না, তখন মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নেয়। আজকে সেই অবস্থা সৃষ্টি হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আসলে আমি মনে করি কারো জন্যই মঙ্গলজনক না। আমি আহ্বান করব, আমি আশা করব যে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের যদি সঠিক ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিয়ন্ত্রিত হবে। কারণ এই দেখেন, জনকণ্ঠ পত্রিকা, আমার নির্বাচনী এলাকা বরগুনা এবং আমার পাশের জেলা হলো পটুয়াখালী, এবং পটুয়াখালীর সংসদ সদস্য হলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কিছুদিন আগে জনকণ্ঠ পত্রিকায় একটা রিপোর্ট দিয়েছেন, একটা প্রতিবেদন ছাপিয়েছেন যে মাদক ব্যবসা সম্পর্কে, এবং যার বিরুদ্ধে এই প্রতিবেদনটা ছাপিয়েছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। যে কারণে আজকে অনেকদিন ধরে জনকণ্ঠ পত্রিকা সেখানে আপনার পত্রিকার গাড়ি সার্চ করছে, পত্রিকার থেকে পত্রিকার গাড়ির থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে পত্রিকা পুড়িয়ে ফেলা হচ্ছে, হকারকে মারধর করা হয়েছে। আজকে অনেকদিন ধরে পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় পরিষ্কার হয়েছে পত্রিকা যায় না। সুতরাং এইটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় এবং তার নিজস্ব লোকের মাধ্যমে হয়, তাহলে আমরা এই সরকারের কাছে কি আমরা আশা করতে পারি? আসলে এই পরিস্থিতি কারো জন্যই মঙ্গলজনক নয়। আমরা এই পরিস্থিতিতে আপনার কিছু জবাব দেওয়ার আছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যেটি একটি অন্যতম বিষয় ছিল যে দেশটির একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা,
এবং গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমাদের মনে হয় যে সেটিরও একটি অভাব আছে শুরু থেকেই, সেই কারণে আজকে পরিস্থিতিগুলো এইরকম আলোচনা করতে। মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যে অর্জন, এটি একটি জিনিস প্রমাণিত হয়েছে, শোষক যত শক্তিশালী হোক, শোষিতরা ঐক্যবদ্ধ হলে শোষক পরাজয় বরণ করে। আপনি কি বলছেন উনি যে পরিস্থিতি ব্যাখ্যা করছেন তাকে? লেট মি অ্যালাউ মি টু ফিনিশ। আজকে বাংলাদেশের আমাদের গণতান্ত্রিক চর্চা অথবা সংসদে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে 1991 সালে। 1973 সালে যে সংবিধান ছিল, সেই সংবিধানকে 1975 সালে 25শে ডিসেম্বর সংসদীয় গণতন্ত্রকে কবর রচনা করে একদলীয় শাসন হয়েছিল। কাজে যাত্রাপথে, সংসদীয় গণতন্ত্রের যাত্রাপথে অনেক ঘাত প্রতিঘাত উতরিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে 1991 সালে সংসদ সদস্য ছিলাম। এখানে আজকের প্রধান বিরোধী দল, তখনও প্রধান বিরোধী দল ছিলেন, সবাই একযোগে ঐক্য মতের ভিত্তিতে বর্তমান সংবিধান রচিত হয়েছে এবং আমি একজন সিগনেটরিস এই সংশোধনীর। নেচারলি জাতির প্রত্যাশা অনেক ব্যাপক। দীর্ঘ স্বৈর শাসনের অবসানের পর একটি গণতান্ত্রিক বাতাবরণ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া কখনো আঘাতপ্রাপ্ত হবে না, এটি জাতির প্রত্যাশা। কিন্তু আমাদের দীর্ঘদিনের অনেক লেগাসি আছে, সেই লেগাসিগুলোকে অতিক্রম করতে গিয়ে আমরা প্রথম 5 বছর চেষ্টা করেছি, আওয়ামী লীগের চেষ্টা করেছে, আবার আমরা আমাদের কাছে ক্ষমতা এসছে, আমরা চেষ্টা করছি। এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে যখন বাধাগ্রস্ত হয়েছে, তখনই এই ধরনের দুষ্ট ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষতগুলোকে শুকোতে সময় লাগবে। আমি কখনই বলবো না দেশে আইন শৃঙ্খলার খুবই উন্নতি হয়েছে, কথা বলবো না। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। আমরা এই সরকারের আমলে প্রত্যেকটি জেলায় আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটি থানায় আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি এমপি এইসব আইন শৃঙ্খলা কমিটির একজন উপদেষ্টা হয়েছেন তার নির্বাচনী এলাকার। ওনার নির্বাচনী এলাকার ওনার থানায় উনি আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা। সেখানে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে যে আমি আমার এলাকাতে কি করে আমি নিয়ন্ত্রণ রাখবো। যেমন আমার নির্বাচনী এলাকা 3টি থানা, আপনি খোঁজ করলে দেখবেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি সমর্থ হয়েছি। মাঝে মাঝে চুরি, ডাকাতি, ছিনতাই, যুগে জমানি, খুন, এগুলো কিন্তু অনাদিকাল থেকে ছিল, ব্রিটিশ ভারত আমলে ছিল। সন্ত্রাস, এই পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরে বাঙালিকে জয় করে দিয়েছে। এগুলো মাঝে মাঝে হবে, এটি হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি যেটা মনে করি সরকারি দল, বিরোধী দল এবং প্রত্যেকটি সুশীল সমাজ যে কথাটা বলা হচ্ছে, সবাই ঐক্যবদ্ধভাবে এই যে একটা খুব ক্ষত সৃষ্টি হয়েছে জাতির মধ্যে, যে ইয়াং ছেলেরা এরা ফেন্সিডিল শেষ হয়ে যাচ্ছে। যে ফেন্সিডিল, আমি ভারতবর্ষের সীমান্তবর্তী জেলায় বাস করি, এই ফেন্সিডিল ভারতবর্ষে যেগুলো নাকচ করে দেওয়া হয়েছে, যেগুলো ব্যান করা হয়েছে, সেই ফেন্সিডিল ট্রাকে ট্রাকে বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে। উদ্দেশ্যটা আমি ঠিক বুঝি না যে আমরা যে আমাদের এই যে যুব সমাজকে ধ্বংস করবো, আমাদের ছাত্র সমাজকে ধ্বংস করবো, এটি পরিকল্পনার অংশ কিনা এটি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। কারণ যে ফেন্সিডিলের অ্যালকোহল যে পরিমাণ ওইখানে ইউজ করলে তারা মাদকাসক্তিতে আক্রান্ত হবে, সেটি বাদ দিয়ে ভারতবর্ষে যে ফেন্সিডিল খায় এটা ওষুধ হিসাবে, ওখানে অ্যালকোহলের পরিমাণ কম। আর আমাদের বর্ডার বেলগুলোতে অবশ্যই এই ফেন্সিডিল তৈরি কারখানা বসে দেওয়া হয়েছে, সেইখান থেকে এই ফেন্সিডিলগুলো আসতেছে। আমাদের ইয়াং ছেলে পেলেগুলো মাথা বন্ধু সব নষ্ট হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। আমাদের একটার সঙ্গে আরেকটা যোগ রয়েছে। একটি হচ্ছে মাদকাসক্তিতে যারা অংশগ্রহণ করছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের অনেক পরিদৃষ্ট পরিবার, অনেক আভিজাত্য পরিবার ছেলেরা কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং তারা
বাধ্য হয়ে বাপ মায়ের প্রফিট খাটতেছে, তারাই বাধ্য হয়ে সন্ত্রাসে অংশগ্রহণ করছে। আমি বলছি ইট ইজ দ্য মাদার অফ অল ক্রাইমস। এই মাদকাসক্তি হচ্ছে সকল ক্রাইমের মা। সেই একে আমাদের নির্মূল করতে হবে। এখানে নির্মূল করতে গেলে আমাদের বিরাট একটি বর্ডার বেল্ট, এই কয়েকজন মিডিয়া দিয়ে পাহাড় দেওয়া সম্ভব নয়। গণসচেতন সৃষ্টি করে আমি অনেক জায়গায় বলেছি। আমি স্কুলের এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বিপর্যয়ের পর আমি বলেছি প্রত্যেকটা গার্জেন আপনারা কি করেন, এইভাবে খোঁজ নিয়েছে তাদের ছেলেকে সন্ধ্যার পরে পড়ার টেবিলে তারা ফিরেছে কিনা, ইন্টারভিউতে রেজাল্ট খারাপ হচ্ছে, আপনারা যখন খবর নিয়েছেন আপনার ছেলেটা সন্ধ্যার পরে কোথায় থাকে, কার সঙ্গে কি করে, আমাদের গণসচেতনতা বিভাগদের মধ্যে আনতে হবে। জাতির প্রত্যেকটি বুদ্ধিজীবীকে এই গণসচেতনতা অংশগ্রহণ করে আজকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কায়েম করতে হবে। তবেই বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক সরকার এগুলো স্ট্যাবল হবে। না হলে আমরা এক পক্ষ আর এক পক্ষ খালি দোষারোপ করে যাব, কিন্তু কোনো রেজাল্ট হবে না। এর জন্য জাতীয় ঐক্যমত্যের দরকার। এই জাতীয় ঐক্যমত্যের তৈরি করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এতে বুদ্ধিজীবীরা আসতে পারেন, এতে বুদ্ধিজীবী বলতে আমি বিভিন্ন পেশাজীবী মানুষ এতে অংশগ্রহণ করতে পারেন, যেমন ডাক্তার করতে পারেন, সংস্কৃতি সেবী হিসাবে করতে পারেন, সবাই মিলে করতে পারেন। উনি যেটি বলছেন সেটি হচ্ছে এটি জাতীয় ঐক্যমত্যের কথা বলেছেন। আরেকটি কথা উনি বলেছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শুরুতেই, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু গণতন্ত্রকে হত্যা করা শুরু হয়েছে বা গণতন্ত্রের ধ্বংস সাধন করা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা আসলে যে আমরা কি উদ্দেশ্যে, কি চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কোন চেতনায় আমরা হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের মূল চেতনা ছিল যে আমরা বাঙালি, আমাদের একটি ভূখণ্ড আছে, আমাদের একটি ভাষা আছে, আমাদের একটি সংস্কৃতি আছে। সুতরাং আমরা আমাদের সংস্কৃতির উপর দাঁড়িয়ে, আমরা আমাদের ভাষার উপর দাঁড়িয়ে আমরা সেদিন বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন আমরা সবাই বাঙালি, এবং বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা আশা করেছিলাম, এবং যে আমাদের যে সংবিধান রচিত হয়েছিল ৭২ সংবিধানে, সেখানে 4টা মূলনীতি ছিল: বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই চেতনাগুলো নিয়েই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয় যে ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু, তার আগের প্রসঙ্গ টেনেছেন, আমি সেখানে যাচ্ছি, হত্যার মধ্য দিয়ে আমাদের এই চেতনাগুলোকে কিন্তু ধ্বংস করা হয়েছে, সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ আর নাই, আমরা এখন কেউ বাঙালি না। যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আমরা উদ্বুদ্ধ হয়ে, আমরা ৭.৫ কোটি মানুষ, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা দেখি না, আমরা সবাই বাঙালি। কিন্তু সে বাঙালি জাতীয়তাবাদ আর সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা নাই, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়েছে, গণতন্ত্র আছে। আজকে যে গণতন্ত্রের কথা বলতেছে, যে আমরা তো অর্থনৈতিক মুক্তির জন্য, রাজনৈতিক মুক্তির সাথে সাথে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, যে কেউ খাবে আর কেউ ভিক্ষা করবে একটা দেশে, এটা চলতে পারে না। যে কারণেই যেটাকে মাননীয় সংসদ সদস্য বলেছেন যে একদলীয় শাসন ব্যবস্থা, আমি বলবো একদলীয় শাসন ব্যবস্থা না। বঙ্গবন্ধু একটা অর্থনৈতিক মুক্তির প্রোগ্রাম দিয়েছিলেন, কর্মসূচি দিয়েছিলেন, যেটা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কর্মসূচি, যেখানে সবুজ বিপ্লবের কথা বলা হয়েছিল, এবং যে কর্মসূচির মধ্যে ছিল যে কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, যে কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, মানুষ যাকে গ্রহণ করে, মানুষ যাকে ভোট দেয়, তিনি পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে মানুষের কথা বলবেন।
কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে হত্যার মধ্য দিয়ে আসলে যে অবস্থা আজকে দেশে সৃষ্টি হয়েছে, যদি আমাদের চেতনাগুলোকেই ধ্বংস করা হয়, যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনাগুলিকে যদি ধ্বংস করা হয়, আমাদের অর্জনগুলি যদি ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে সেখানে সন্ত্রাস বলেন, আপনার চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এগুলো চলতেই পারে। আজকে কি অবস্থা, আজকে যেখানে যাবেন কোন সেক্টর, এমন কোন সেক্টর নাই যেখানে চাঁদাবাজি হয় না, চাঁদা আপনাকে দিতে না হয়, এমন কোন সেক্টর নাই। যেখানে যাবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। সুতরাং এই ঘুষ, দুর্নীতি, এই চাঁদাবাজির জন্যই তো আমরা দেশটাকে স্বাধীন করিনি। আমরা চেয়েছিলাম একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে, কিন্তু সেটা আজকে ধ্বংস হয়ে গিয়েছে। যেটা আমি আগেই বলেছি যে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি হয়েছিল, সেই রাষ্ট্রীয় সন্ত্রাসকে আজ বিকেন্দ্রীকরণ করে সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস। কারা করেছেন এটি? এটার 75 সনে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, যারা ক্ষমতায় বেনিফিশিয়ারি হয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, মোস্তাক আহমেদ ক্ষমতায় এসেছেন এবং মোস্তাককে সরিয়ে দিয়ে তারপর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছেন। সুতরাং এই যে জাতীয় রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে, মোস্তাক সাহেবকে সরিয়েছিলেন খালেদ মোশাররফ সাহেব। মোস্তাক সাহেবকে খালেদ মোশাররফ সরিয়েছেন, তারপরে খালেদ মোশাররফ কয় ঘন্টা ছিলেন, তারপর তো জিয়াউর রহমান সাহেব আবার এসেছেন। মূল কথা যে 75 সনে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মোস্তাক ক্ষমতা গ্রহণ করে, আপনার মাত্র 3 মাসের মাথায় মোস্তাক সরে গিয়েছে, তারপর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন। আমরা একটু ওনার কথা শুনি। উনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ টেনেছেন মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত করে, যে মুক্তিযুদ্ধের মৌলিক চেতনাগুলোকে ধ্বংস করেছেন এবং ধ্বংস করে দেওয়ার অভিযোগ টেনেছেন উনি আপনাদের বিরুদ্ধে। তারপরে যা বলেছেন আমি অত্যন্ত ধন্যবাদ দিই দেলোয়ার হোসেন সাহেবকে। একটি বিতর্কের কেবল সূচনা করেছেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বিতর্ক ছিল না, এতক্ষণ ছিল ওই ক্ষমতার অনুষ্ঠানের ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যেটি বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশ জাতীয়তাবাদ, এই একটা সূচনা করেছেন নতুন মাত্রা। আপনি যখন তৃতীয় মাত্রা, উনি কেবল বিতর্কটা আমার কাছে মনে হলো উনি শুরু করলেন। আমি প্রথমে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা কোথাও ছিল না একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। মুক্তিযুদ্ধের যেখানে আমি একজন মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি এবং নিজে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা, সংবাদপত্র সমস্ত বন্ধ করে 4টি সংবাদপত্রকে রেখে সরকারের গুণগান গাওয়ার জন্য কোনো ছিল না। 1975 সালে পট পরিবর্তনের পর কারা পট পরিবর্তন করেছিল? আওয়ামী লীগের একাংশ। মোস্তাক আহমেদের নেতৃত্বে আজকে ওনাদের সঙ্গে অনেকে রয়েছেন যারা সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন। আমি এইখান থেকে শুরু করতে চাই যে রাষ্ট্রীয় মূলনীতি যেগুলো ছিল, আজকে কি আওয়ামী লীগ সমাজতন্ত্রকে ব্যাক করতে চান? জিজ্ঞেস করুন। আপনারা মুক্ত অর্থনীতির কথা বলছেন, আপনারা ক্যাপিটালিজমের কথা বলছেন। প্রেক্ষাপট পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে, ইউনিফর্ম ওয়ার্ল্ড হয়ে গেছে। সোভিয়েত রাশিয়ার ধ্বংস হওয়ার পর সমস্ত সমাজতান্ত্রিক দেশগুলো মুক্ত করে পড়েছে, সেই অবস্থার প্রেক্ষাপটে রয়েছে। আমি 1975 সালের পর দীর্ঘ 1টি বছর জেলখানায় ছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, ইয়ার মিস্টার ফ্রান্সো অ্যাক্টিং ইন এ ম্যানার prejudicial to the interests and security of the Bangladesh. You are thereby detaining Bograzil till further of the government. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আমি মুক্তিপ্রাপ্ত হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয়েছিল। সেদিন হাইকোর্টের সমস্ত রিভিউশনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল 4র্থ সংশোধনের মাধ্যমে। আমি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সমস্ত আমার অর্থ সম্পদ ধ্বংস হয়ে সবেমাত্র আমি প্রফেশন শুরু করেছি, আমাকে জেলে যেতে হয়েছে। আমার ছেলে মেয়েরা তখন অনাহারে অর্ধগ্রস্ত ছিল। সেদিন কেউ এটাকে দেখতে চায় নাই। কি অভিযোগে একজন লোককে বছরের পর বছর বিনা বিচারে আটক রাখা হয়েছে।
আজকে বলছেন বাঙালি আর বাংলাদেশ জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদের কথার উচ্চারণের সঙ্গে সঙ্গে আজকে আমরা পাহাড়ি ভাইয়েরা বিদ্রোহ ঘোষণা করল। এটা আমাদের মরহুম শেখ মুজিবুর রহমানের আমলে। তাই বলল যে আমরা বাঙালি না, আমরা কি, আমরা পাহাড়ি, আমরা অমুক তমুক। আজকে যদি বাঙালি জাতীয়বাদকে আমাদের ধারণ করতে হয়, হ্যাঁ আমি স্বীকার করি সামাজিকভাবে আমরা সবাই বাঙালি, রাষ্ট্রীয়ভাবে আমরা বাঙালি না, রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশি। কারণ পশ্চিমবঙ্গের মানুষও বাংলা ভাষায় কথা বলে, পাহাড়িরা কিন্তু আবার বাংলা ভাষায় কথা বলে না, অনেক সময় ভাঙ্গা বাংলায় কথা বলে। সেই জন্য তারা বাঙালি জাতীয়বাদে তারা বিশ্বাস করে না। তারা সেই জন্য ওই একটি কথা শেখ মুজিবুর রহমান সাহেব বলার কারণে তারা অস্ত্র হাতে নিয়ে পাহাড়ের গুহায় ঢুকে পড়েছিল। এই যে ঘটনাগুলো, এগুলোকে আমাকে নিয়ে আসতে হবে, সেন্ট্রালাইজ করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদ আর বাংলাদেশ জাতীয়তাবাদের চেতনা। আজকে আমি বলি সামাজিকভাবে আমরা বাংলাদেশি, বাঙালি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই বাংলাদেশি। এতে পরিবর্তনটা কেন হয়েছে? আপনার এদেশের মানুষের চিন্তা চেতনা ওই ব্যক্তি এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের চিন্তা চেতনা ওই ব্যক্তি এটা রয়েছে, তারই প্রেক্ষাপটে আছে বাংলাদেশ জাতীয়বাদ আত্মপ্রকাশ করেছে। এবং বাংলাদেশ জাতীয়বাদকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে বলে বারবার বাংলাদেশ জাতীয়বাদ দলকে ক্ষমতা নিয়ে আসতেছে, এটা বিশ্বাস করে। আর যখন বাঙালি জাতীয়তাবাদের কথা আসে, উনি যে বলছেন যে আপনাদের শুরুটা হয়েছে অন্য পথে, আমাদের শুরুটা কখনো কর্মরত ছিল না, বলতেন বলেনি। 1975 সালের 15 আগস্টের পথ পরিবর্তন যেটা হয়েছে, ওনাদের এই একাংশ সেটা ক্ষমতা দখল করেছে। আবার খন্দকার মোস্তাক আহমদকে সরিয়ে দিয়েছে ওই খালেদ মোশাররফ সাহেব, সেটাও হাজী রাশিদ মোশাররফ সাহেবের বড় ভাই। এখন জিয়া রহমান কিভাবে ক্ষমতা এসছে? 1975 সালের 3রা নভেম্বরে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আপনার নিশ্চয় মনে আছে, তিনি ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় ছিলেন। সেদিন আমরা দেখলাম সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর তাকে ওই কারাগার থেকে তাকে মুক্ত করে নিয়ে আসে বলা হল, তিনি জিয়া রহমানের কয়েকটা দিক আছে। মুক্তিযুদ্ধের যে সময় খুব ক্রাইসিস, তাকে মুক্তিযুদ্ধ ঘোষণা দিতে হয়েছে। আর বাংলাদেশের সংবিধান যখন লঙ্ঘিত হয়ে যাচ্ছে, সেই সময় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসে তাকে বসিয়ে দিয়ে বেড়াচ্ছে, তুমি দেশকে রক্ষা করো। এই একটা ঐতিহাসিক দায়িত্ব বারবার তার ঘাড়ে এসে পড়েছে। এখন বারবার ধারে পাওয়ার জন্য তিনি বাংলাদেশের রাখাল রাজা হিসেবে আখ্যায়িত হয়েছেন। কোনদিন বাংলায় তিনি এই দেশকে শাসন করেন নাই বঙ্গভবন থেকে। তিনি আমরা দেখেছি তিনি আজকে যাচ্ছেন অমুক গ্রামে, কালকে যাচ্ছেন অমুক গ্রামে, খাল খামুক প্রকল্প দিয়েছেন, মনে হচ্ছে ওই বংশীবাদকের মতো তিনি ডাক দিচ্ছেন, সমস্ত লোক ছুটে যাচ্ছে। এই যে প্রোগ্রামগুলো দিয়েছেন, এই প্রোগ্রামগুলো দিয়ে তিনি জনগণের মধ্যে নিজের একটা অবস্থান করে নিয়েছেন। আপনি দেখুন যে শেখ মুজিবুর রহমানের মতো একটা বিশাল ব্যক্তিত্বের যখনই পতন ঘটেছে, কি অবস্থায় পতন ঘটেছে যে তার ঘনিষ্ঠ জনেরা সেদিন ইল্লাহ পড়ল না। এমনকি তার, এটা ঠিক না, এটা এমনকি তার আপনি কথা বললেন, এমনকি আমাদের অংশগ্রহণ করল না, অথচ তারই এক অংশ যায় মন্ত্রিসভায় শপথ গ্রহণ করতেছে। এটা কি তাদের আভ্যন্তরীণ ঘটনা না? এটাই তাই ইনসিডেন্টালি জিয়াউর রহমানকে সেদিন দেখা গেছে যে সিপাহী জনতার বিপ্লব করে তাকে বের করে নিয়ে এসে ক্ষমতায় বসেছে। উনি কিন্তু সুবিধাভোগী ছিলেন না, সুবিধা ভোগ করতে চেয়েছিল যারা, তাদের হাত থেকে এটা চলে গেছে। এবং ইনসিডেন্টালি জিয়াউর রহমান সেদিন ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিল এবং অধিষ্ঠ হয়ে এদেশে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছিলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন করেছিলেন, যত বেআইনি অস্ত্র ছিল সেগুলো উদ্ধারের তিনি পরিকল্পনা নিয়েছিলেন। এবং তিনি ওআইসি মহাসম্মেলন থেকে আরম্ভ করে আপনি দেখুন, যতদিন পর্যন্ত জিয়াউর রহমান ক্ষমতায় আসেনি বা তিনি আসছিলেন না, ততদিন পর্যন্ত কোন ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, আমেরিকান যুক্তরাষ্ট্র
যার কাছে আমরা সবাই এখন ধন্যবাদ দিচ্ছি, তাও বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। কারণ তখন আমেরিকান যুক্তরাষ্ট্র জিয়া রহমান ক্ষমতাসীন হওয়ার পরেই তাকে এই দেশকে স্বীকৃতি দিয়েছে। এই দেশকে স্বীকৃতি দিয়েছে সমস্ত মুসলিম বিশ্ব, এই দেশকে স্বীকৃতি দিয়েছে গণচীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও জিয়া রহমান একটা সফল রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভাব হয়েছিলেন। তার মেধা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই বিষয়গুলো ভেবে দেখা দরকার। একটি মাত্র স্লোগান, জাতীয়তাবাদ। সে কোন জাতীয়তাবাদ? বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের প্রেক্ষাপটে আজকের আমাদের উত্তরণটা ঘটেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই প্রসঙ্গে জবাব দিন। অবশ্যই দেব। যে মাননীয় সংসদ সদস্য যে বলেছেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার নিকটজনেরা পড়েননি এটা, এবং তার জানাজা কেউ করেননি। বঙ্গবন্ধুর জানাজা টুঙ্গি করাতে কিভাবে হয়েছে আপনি তো শুনেছেন, দেখেন শুনেছেন যে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে, আমি দেখবো কি করে বলুন, জেলখানায় আমরাও ছিলাম, 75-এর পর আমরাও অনেকদিন জেলখানায় ছিলাম। তাকে ওখানে নিয়ে তার গোসল পর্যন্ত গোসল করানো হয়েছে, অনেক বাধা বিপত্তি, আনুষ্ঠানিকতা কিছু হয় না। সেখানে একটা রিলিফের কাপড় দিয়ে, একটা 570 সালাম দিয়ে বঙ্গবন্ধু একজন রাষ্ট্রপ্রধানকে গোসল করানো হয়েছে এই অবস্থার মধ্যে দিয়ে। এবং যেভাবে তাকে আসলে টুঙ্গিপাড়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে অবস্থা, এবং সেখানে যেভাবে তাকে কবর দেওয়া হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক। এটা সবার জন্য মর্মান্তিক, এটা জাতির জন্য মর্মান্তিক, সমস্ত বিবেকবান মানুষের জন্য এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং মাননীয় সদস্য যেটা বলেছেন যে গণচীন এবং আমেরিকা, যার কাছে আমরা ধারণা দিই যে 75 সময় পর তারা স্বীকৃতি দিয়েছে, এটা বাস্তব কথা। 75 আগে আমেরিকা এবং চীন, পাকিস্তান, সৌদি আরব কেউ স্বীকৃতি দেয় না। আমেরিকা কেন স্বীকৃতি দেবে? মুক্তিযুদ্ধে আমেরিকা আমাদের বিরোধিতা করেছে এবং আমাদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠিয়েছে যাতে বাংলাদেশ স্বাধীন না হয়। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে আমেরিকা। আমাদের আজকে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে মানে অবস্থান নিয়েছিল এবং চীন আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। চীন ছিল পাকিস্তানের পরম বন্ধু। সুতরাং যেখানে মুক্তিযুদ্ধের নায়ক, মহানায়ক ক্ষমতায় এবং স্বাধীনতা বাংলাদেশ বলতে তখন বঙ্গবন্ধুকে বুঝাইত। সুতরাং যখন দেখা গেল যে প্রতিক্রিয়াশীল শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনায়, আমি এখনো বলব যে সাম্রাজ্যবাদের প্ররোচনায় প্রতিক্রিয়াশীল শক্তি সেনাবাহিনীর একটা অংশ মোস্তাক আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যখন বঙ্গবন্ধু হত্যা করা হলো তখন তারা মনে করলো যে বাংলাদেশের স্বাধীনতার শক্তি ধ্বংস হয়েছে। সুতরাং এখন এটাকে স্বীকৃতি দেওয়া যায়। তারপরেই চীন এবং আমেরিকা স্বীকৃতি দিয়েছে। চীন, আমেরিকা বাংলাদেশের বন্ধু হয়েছে। এবং এখন যে ভূমিকার কথাটা বলছেন, শেষ করতে হবে একটু, এখন যে আমেরিকার ভূমিকার কথা বলছেন, আমেরিকার পিছনে সবাই ধারণা দেয়, ওনারও দেয়, আপনারাও দেন। হ্যাঁ, সবাই ধারণা দেয়। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হওয়ার পর এখন কিন্তু ওয়ার্ল্ডের একটা চেক অ্যান্ড ব্যালেন্স বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হওয়ার পরে স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সোভিয়েত ইউনিয়ন না থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীনতা যে কত বছরে আমরা পেতাম ঠিক জানি না। সুতরাং এখন যখন আমেরিকা এখন বিশ্ব মোড়ল আমেরিকা, আপনি আমাকে খুব সংক্ষেপে বলবেন যে এই পরিস্থিতি অথবা বিতর্ক করছে, আলোচনা করছে, এই সমস্যাগুলো কাটিয়ে দেশটাকে সামনের দিকে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে ফিরে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ব্যাপারে আমি মনে করি সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এই ঐক্যবদ্ধ হওয়ার কথা অবশ্য আপনি আগেও বলেছেন, আর কোনো কিছু যোগ করবেন? যে আমি এই প্রসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কথা বরাবর বলেছি, খালি রাজনৈতিক দলের কথা বলিনি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া দরকার একটা নির্দিষ্ট গোল। এদেশে বিশ্বের একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে আমাদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সেটা একজন পেশাজীবী হতে পারেন, একজন বুদ্ধিজীবী হতে পারেন, তবে আমাদের একটা নির্দিষ্ট গোল থাকতে হবে যে আমরা অর্থনৈতিক মুক্তিটা কিভাবে আনবো। আজকে দারিদ্র্য বিমোচনের কথা বলা হচ্ছে। সেই দারিদ্র্য বিমোচন করতে গেলে আমাদের কি কি প্রোগ্রাম নেওয়া দরকার, যেটি আমাদের দেশের মাটির মানুষের সঙ্গে সম্পৃক্ত। দারিদ্র্য বিমোচন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া, এই সব ঘটনাগুলোকে আমাদের যদি আনতে হয় তাহলে আমাদের জাতীয় বা রাষ্ট্রীয়ভাবে এখানেগুলো পরিকল্পনা গ্রহণ করতে হবে, যে পরিকল্পনাগুলিকে সম্মিলিতভাবে সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন পেশাজীবী মানুষ একটি নির্দিষ্ট গোলে পৌঁছার জন্য সবাই সহযোগিতা করবেন। আমি আমার নির্বাচন এলাকার জনগণ সহ সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাবো, সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দারিদ্র্য বিমোচনের জন্য, দেশের উন্নয়নের জন্য, সবাই এখানে আমরা শরিক হই এবং এখানে একযোগে সবাই কাজ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি, যার প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, 2 লক্ষ মা বোন আত্মহত্যা দিয়েছে। আমার শহীদ বুদ্ধিজীবী দিবসে যেসব বুদ্ধিজীবী ভাইয়েরা আত্মহত্যা দিয়েছেন তাদের সবার কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই দেশটাকে আমরা অগ্রগতির দিকে নিয়ে যাই। প্রতিহিংসা রাজনীতিকে চিরতরে যারা উৎখাত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, যারা কলাকুশলী রয়েছেন সবাইকে এবং উপস্থাপক জনাব জিল্লুর রহমানকে ধন্যবাদ দিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 243, ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tima@ccm-media.com। তৃতীয় মাত্রা প্রচারিত হচ্ছে, আপনারা জানেন, প্রতিদিন সকাল 9:45 এবং 1টায়, এবং দর্শকদের তৃতীয় মাত্রার দর্শকদের মতামত নিয়ে অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায় এবং 2টায়। আশা করি অনুষ্ঠানগুলো আপনারা নিয়মিত দেখতে থাকবেন এবং মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করে পরামর্শ দিবেন এবং অনুষ্ঠানের আরো উত্তরোত্তর উন্নতি ঘটাবার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দের আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, 1971 সালের 14 ডিসেম্বর আমাদের দেশের সেরা সন্তানদের, বুদ্ধিজীবীদের হত্যা করে এটি প্রমাণিত হয়েছে, হত্যা করবার পরেও যে কাউকে হত্যা করবার মধ্য দিয়ে তার যে আকাঙ্ক্ষা সেটিকে কখনই হত্যা করা যায় না। যে কারণেই 1971 16 ডিসেম্বর এই দেশটি স্বাধীন হয়েছিল। দেশে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তার চর্চা করবার ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা। আমরা মনে করি যারা দেশ চালাচ্ছেন এবং দেশ ভবিষ্যতে চালাবেন এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখছেন তাদের প্রত্যেকের এই বিষয়টি মাথায় রাখা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং 1971 সালের 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীরা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অন্যান্য মুক্তিযোদ্ধা যারা ত্যাগ স্বীকার করেছেন, প্রাণ দিয়েছেন, যেসব মা বোনেরা সম্মান বিসর্জন দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছেন দেশে এখনো জীবিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।